গ্রাহক ও পাইকারি পর্যায়ে বাড়ল বিদ্যুতের দাম। খুচরা প্রতি ইউনিটে 1 টাকা 52 পয়সা বৃদ্ধি, দিশেহারা সাধারণ মানুষ। এইভাবে ভূতরে আকারে সবকিছু করলে কিন্তু আমরা মানুষ নাজেহাল হয়ে যাচ্ছি। বিদ্যুতের দাম বাড়ার সাথে সাথে সবকিছুরই দাম বাড়বে। মূল্যস্ফীতি আরো উস্কে দিবে মত বিশেষজ্ঞদের। শুধু বিদ্যুৎ জ্বালানির দাম বাড়লে রামিসা ধর্ষণ ও হত্যা মামলায় আসামি সোহেল রানার দায় স্বীকার, নির্দোষ দাবি স্বপ্নার। নিজেকে আদালতের নিকট মাপ চেয়েছেন, অর্থাৎ দোষ স্বীকার করে নিয়েছেন। মিরপুরের সেই বৃদ্ধার ছেলের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। যে বাবা মাকে দেখাশোনা করার জন্য একটা আইন আছে, আমরা ওই আইনটা পরিচালনা করতেছি, করে আমরা উইল টেক অ্যাকশন এগেইনস্ট হিম, কারণ এটা তো। আর দিনে 6 নবজাতক মৃত্যুর ঘটনায় তদন্ত রিপোর্ট জমা, জড়িতরা পার পাবে না বললেন স্বাস্থ্যমন্ত্রী। ইট ইজ দ্য রিয়ালিটি যে 6টা বেবি সম্পূর্ণ অবহেলার কারণে মারা গিয়েছে, এবং রাজুকো যে রিপোর্ট দিচ্ছে সেটাতে টোটালি আনঅথরাইজড ইন্টারনাল স্ট্রাকচার। প্রত্যেক নাগরিককে মাথায় রেখে বাজেট হচ্ছে, প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠক শেষে অর্থমন্ত্রী। সবাইকে মাথায় রেখে বাজেট দেওয়া হবে ইনশাআল্লাহ। ডিএনডি বাঁধ এলাকায় জলাবদ্ধতা নিরসনে প্রকল্প। হাদি হত্যাকারীদের নিয়ে মমতার মন্তব্য আমলে নিচ্ছে না বাংলাদেশ। স্বরাষ্ট্র মন্ত্রণালয় এবং পররাষ্ট্র মন্ত্রণালয় এটা নিয়ে কাজ করছে। হাদি হত্যার বিচার আমরা চাই। খুনিদের দ্রুত ফিরিয়ে এনে বিচারের দাবি ইনকিলাব মঞ্চের। এই খুনের পিছনে দেশি বিদেশি চক্রান্ত জড়িত রয়েছে। জোরপূর্বক শ্রমের অভিযোগ, বাংলাদেশ সহ 60 দেশের উপর শুল্ক আরোপের প্রস্তাব মার্কিন বাণিজ্য দপ্তরের। যুক্ত হতে পারে 12.5। দর্শক স্বাগত নিউজ 24 সংবাদে। আর পুরো সংবাদে আপনাদের সাথে আছি আমি ফয়সাল মাহমুদ এবং আমি জান্নাতুল ফেরদৌস রুবা। দর্শক দেখছিলেন বিআরবি কেবলস সংবাদ শিরোনাম। গ্রাহক ও পাইকারি উভয় পর্যায়ে বাড়ল বিদ্যুতের দাম। নতুন সিদ্ধান্ত অনুযায়ী খুচরা পর্যায়ে প্রতি ইউনিটের দাম 1 টাকা 52 পয়সা বাড়িয়ে 10 টাকা 63 পয়সা নির্ধারণ করেছে সরকার, যা 1 জুন থেকেই নতুন দাম কার্যকরের ঘোষণা দেওয়া হয়েছে। বিস্তারিত দেখুন রিপোর্টে। বিইআরসির ব্রিফিংয়ে জানায়, খুচরা পর্যায়ে প্রতি ইউনিট বিদ্যুতের গড় দাম ছিল 9 টাকা 11 পয়সা। 1 টাকা 52 পয়সা বাড়িয়ে তা 10 টাকা 63 পয়সা করা হয়েছে। গড়ে 16.68% দাম বেড়েছে। এর ফলে আবাসিক, বাণিজ্যিক ও শিল্প খাতের গ্রাহকদের বাড়তি দাম গুনতে হবে। বিবেচনায় বিদ্যুতের বিদ্যমান সঞ্চালন মূল্য। গ্রাহক পর্যায়ে লাইফলাইনে প্রথম 50 ইউনিট 5 টাকা 32 পয়সা, প্রথম ধাপে 0 থেকে 75 ইউনিট 6 টাকা 18 পয়সা, দ্বিতীয় ধাপে 76 থেকে 200 ইউনিট 8 টাকা 50 পয়সা, তৃতীয় ধাপে 201 থেকে 300 ইউনিট 9 টাকা 10 পয়সা, চতুর্থ ধাপে 301 থেকে 400 ইউনিট 9 টাকা 62 পয়সা, পঞ্চম ধাপে 401 থেকে 600 ইউনিট 15 টাকা 1 পয়সা ও ষষ্ঠ ধাপে 600 ইউনিটের ঊর্ধ্বে 17 টাকা 35 পয়সা নির্ধারণ করা হয়েছে। রেট অফ রিটার্ন একদম মিনিমাম পর্যায়ে রাখা হয়েছে এবং সেহেতু তারা মুনাফা করা খুব একটা সুযোগ থাকবে না, তাদের যে খরচ সেটা চলবে এটাতে। পাইকারি পর্যায়ে প্রতি ইউনিটের সবশেষ গড় দাম 7 টাকা, 1 টাকা 39 পয়সা বাড়িয়ে তা 8 টাকা 39 পয়সা নির্ধারণ করা হয়েছে। বেড়েছে সঞ্চালন মাশুলও। প্রতি ইউনিট বিদ্যুতের সঞ্চালনে মাশুল 7.51 পয়সা বাড়িয়ে 38.86 পয়সা নির্ধারণ করা হয়েছে। ডেসকো ডিপিডিসির বিতরণকারী সংস্থাগুলোকে এই বাড়তি দাম পরিশোধ করতে হবে। যদিও গণশুনানিতে ভোক্তা, ব্যবসায়ী ও বিভিন্ন সংগঠন দাম বাড়ানোর বিরোধিতা করেছিল। এখানে যেটুকু বৃদ্ধি করা হলো বাল্কের মূল্য, এতে প্রায় 14,200 কোটি টাকা প্লাস মাইনাস এটা বৃদ্ধি পাবে। এর প্রেক্ষিতে আরও 41,000 কোটি টাকা ঘাটতি থাকবে। রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র পুরোপুরি চালু হলে ভর্তুকি কিছুটা কমবে বলে জানানো হয়। ফারজানা রিয়া, নিউজ 24, ঢাকা। উচ্চ মূল্যস্ফীতির বাজারে এবার নতুন আঘাত হানল বিদ্যুতের দাম বাড়ানোর ঘোষণা। গ্রাহক ও পাইকারি উভয় পর্যায়ে 1 লাফে বড় অঙ্কের মূল্য বৃদ্ধিতে দিশেহারা সাধারণ মানুষ। সবচেয়ে কম বিদ্যুৎ ব্যবহারকারী প্রান্তিক গ্রাহকদেরও গুনতে হবে বাড়তি টাকা। জ্বালানি বিশেষজ্ঞরা বলছেন, এই সিদ্ধান্তে শিল্পে উৎপাদন খরচ বেড়ে মূল্যস্ফীতি আরও উস্কে দেবে।
উচ্চ মূল্যস্ফীতি আর আর্থিক সংকটে এমনিতেই ওষ্ঠাগত সাধারণ মানুষের জীবন। এবার নতুন আঘাত হানল বিদ্যুতের দাম বাড়ানোর ঘোষণা। গ্রাহক পর্যায়ে গড়ে প্রায় 17 এবং পাইকারি পর্যায়ে 1 লাফে বেড়েছে 20% দাম। ফলে মধ্য ও নিম্নবিত্তের জীবনযাত্রার ব্যয় বৃদ্ধির পাশাপাশি উৎপাদনশীল খাতেও তৈরি হয়েছে বড় ধাক্কার আশঙ্কা। কমিশনের সিদ্ধান্ত অনুযায়ী সবচেয়ে কম বিদ্যুৎ ব্যবহারকারী গ্রাহকদের ক্ষেত্রেও দাম বেড়েছে 15%। হঠাৎ খরচের এই বাড়তি বোঝায় দিশেহারা সাধারণ মানুষ। অভিযোগ, আয় না বাড়লেও একের পর এক ইউটিলিটি বিলের এমন ঊর্ধ্বগতিতে তাদের পিঠ এখন দেয়ালে ঠেকছে। ইউটিলিটি বিল বাড়ানোর আগে তাদের উচিত এই যে বিদ্যুৎ খাতের যে দুর্নীতি, সিস্টেম লস, অনেক বিদ্যুৎ কেন্দ্র আছে আমাদের যেগুলো বসে আছে এবং তাদেরকে বসিয়ে বসিয়ে ক্যাপাসিটি বিল দেওয়া হচ্ছে। এইভাবে ভূতরে আকারে সবকিছু করলে কিন্তু আমরা মানুষ নাজেহাল হয়ে যাচ্ছি। বিদ্যুতের দাম বাড়ার সাথে সাথে সবকিছুরই দাম বাড়বে এবং আমাদের সাধারণ মানুষের জন্য ভোগান্তির একটা রাস্তা তৈরি হচ্ছে। জ্বালানি বিশেষজ্ঞরা বলছেন, তাড়াহুড়ো করে দাম বাড়ানোর এই সিদ্ধান্ত আত্মঘাতী। পাইকারি ও সঞ্চালন চার্জ একযোগে বাড়ায় শিল্প কারখানায় উৎপাদন খরচ ব্যাপক বেড়ে যাবে, যার চড়া মূল্য শেষ পর্যন্ত দিতে হবে সাধারণ ভোক্তাকেই, যা মূল্যস্ফীতিকে আরও উস্কে দেবে। বাণিজ্যিক বিদ্যুতের দাম বাড়লে তো স্বভাবতই মূল্যস্ফীতি হবে শিল্প খাতে। শুধু বিদ্যুৎ জ্বালানির দাম বাড়লে অন্যান্য খরচও সেখানে বেড়ে যাবে, কারণ সব পণ্য উৎপাদন এবং সেবা উৎপাদন সবকিছু জ্বালানি বা বিদ্যুতের উপর নির্ভরশীল। এর আগে 2024 সালের 29 ফেব্রুয়ারি সর্বশেষ নির্বাহী আদেশে বিদ্যুতের দাম বাড়ানো হয়েছিল। আবি আব্দুল্লাহ, নিউজ 24, ঢাকা। রামিসাকে ধর্ষণ ও হত্যা মামলায় আদালতে আত্মপক্ষ সমর্থনে দায় স্বীকার করে ক্ষমা চেয়েছেন সোহেল রানা। তবে তার স্ত্রী স্বপ্না নিজেকে বাঁচাতে নির্দোষ দাবি করে অব্যাহতি চেয়েছেন। দুপুরে ঢাকা মহানগর শিশু সহিংসতা দমন ট্রাইব্যুনালে আত্মপক্ষ সমর্থনে তারা পৃথকভাবে এই কথা বলেন। তবে ডলারের বিষয়টি নিয়ে রাষ্ট্রপক্ষ বলছে, মামলার কার্যক্রম বিলম্বিত করতেই চতুরতার আশ্রয় নিচ্ছে আসামি সোহেল। এদিকে ঢাকা মহানগর পিপি আশা করছেন আগামী সপ্তাহে এই মামলার রায় ঘোষণা হবে। শিশু রামিসা হত্যা মামলার তৃতীয় দিনে আত্মপক্ষ সমর্থনের শুনানিতে দুই আসামি সোহেল রানা ও তার স্ত্রীর বিরুদ্ধে রেকর্ডকৃত অভিযোগ ও সাক্ষীদের দেয়া সাক্ষ্য বিশ্লেষণ করে পড়ে শোনান বিচারক। এ সময় আদালতের কাঠগড়ায় ঘাতক সোহেল রানা নিশ্চুপ হয়ে দাঁড়িয়ে থাকলেও অঝরে কাঁদতে থাকেন তার স্ত্রী স্বপ্না। আত্মপক্ষ সমর্থনের প্রথমে নিজেকে নির্দোষ দাবি করে আবার সহযোগী হিসেবে ডলারের উপর দায় চাপানোর চেষ্টা করে সোহেল রানা। তবে রাষ্ট্রপক্ষ বলছে, মামলার কার্যক্রম বিলম্বিত করতেই চতুরতার আশ্রয় নিচ্ছেন আসামি সোহেল। আমি নির্দোষ, তারপরে উনি বলেছেন আমি দোষী, আমি মাপ চাই। এর সাথে আরেকজনের নাম বলেছেন ডলার। কিন্তু আমরা আগেই বলেছি যে রেকর্ড বহির্ভূত কোনো ব্যক্তির নাম যদি কোনো আসামি বলেন, সেইটা আসলে আদালতের প্রসিডিংয়ে বিবেচনাযোগ্য বিষয় না। পরবর্তীতে ক্ষমা চেয়ে সোহেল রানা তার অপরাধের দায় স্বীকার করে নিয়েছেন বলে দাবি করেন রাষ্ট্রপক্ষের এই আইনজীবী। 1 নম্বর আসামি মোহাম্মদ সোহেল রানা উন্মুক্ত ট্রাইব্যুনালে প্রথমে নির্দোষ দাবি করলেও পরে নিজেকে আদালতের নিকট মাপ চেয়েছেন, অর্থাৎ দোষ স্বীকার করে নিয়েছেন। আর দ্বিতীয় স্বপ্না খাতুন যে আসামি, উনি স্বাভাবিকভাবে আসামিগণ যেভাবে নির্দোষ দাবি করেন উনিও সেই নির্দোষ দাবি করেছেন। আগামীকাল উভয় পক্ষের যুক্তিতর্ক উপস্থাপনের জন্য তারিখ নির্ধারণ করেছেন। আসামিদের পক্ষে কোনো সাফাই সাক্ষী দেওয়া হবে না বলে জানান রাষ্ট্র নিযুক্ত আসামি পক্ষের আইনজীবী। সে বলছে আমি ভুল করেছি, তার আমি মাপ চাই। আসামি বলেছে আমি ভুল করেছি, আমি মাপ চাই। আচ্ছা, উনি কোনো সাফাই সাক্ষী দিলেন না কেন? সাফাই সাক্ষী দিলেন না কেন? তার পক্ষে কোনো সাফাই সাক্ষী নাই, বিদেশে আজকে সাফাই সাক্ষী দিবে না। বৃহস্পতিবার রামিসাকে ধর্ষণ ও হত্যা মামলায় রাষ্ট্র ও আসামি পক্ষের যুক্তিতর্ক উপস্থাপনের জন্য দিন ঠিক করেছেন আদালত। আরিফুল ইসলাম, নিউজ 24, ঢাকা। মিরপুরে একটি বাসা থেকে উদ্ধার হওয়া 75 বছর বয়সী নূরজাহান বেগমের মরদেহ ঘিরে এখন দেশ জুড়ে আলোচনা সমালোচনা। মৃত্যুর পেছনে সন্তানদের অবহেলা ছিল কিনা, পাশাপাশি তার সাথে মানবাধিকার লঙ্ঘন করা হয়েছে কিনা, এমন অভিযোগে তদন্ত চেয়ে হাইকোর্টে রিট দায়ের করা হয়েছে। একই সঙ্গে যুগ্ম সচিব পদমর্যাদার ছেলের বিরুদ্ধে পিতামাতার ভরণ পোষণ আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়ার কথাও জানিয়েছে সরকার। বয়স 75।
জীবনের প্রায় পুরোটা সময় সন্তানের ভবিষ্যৎ গড়তে কেটে গেছে যার, কিন্তু সেই মা নূরজাহান বেগমের মরদেহ উদ্ধার হয় রাজধানীর মিরপুরের একটি বাড়িতে। নূরজাহান বেগমের সঙ্গে মানবাধিকার লঙ্ঘনের কোনো ঘটনা ঘটেছে কিনা তা তদন্তের নির্দেশনা চাওয়া হয়েছে। এই প্রেক্ষাপটে আমরা একটি রিট পিটিশন দায়ের করেছি। জাতীয় মানবাধিকার কমিশন এই বিষয়টিকে তদন্ত করে তারা নির্ণয় করবে যে এখানে এই বৃদ্ধা নূরজাহান বেগম ওনার মৃত্যুতে কোনো মানবাধিকারের লঙ্ঘন হয়েছে কিনা। এদিকে নূরজাহান বেগমের মৃত্যুতে তার যুগ্ম সচিব পদমর্যাদার ছেলের বিরুদ্ধে যথাযথ ব্যবস্থা নেয়ার ইঙ্গিত দিয়েছে সরকার। নিউজ 24-কে জনপ্রশাসন প্রতিমন্ত্রী জানান, বাবা মায়ের ভরণ পোষণ ও দেখাশোনা সংক্রান্ত বিদ্যমান আইন খতিয়ে দেখা হচ্ছে। যে বাবা মাকে দেখাশোনা করার জন্য একটা আইন আছে, আমরা ওই আইনটা পরিচালনা করতেছি, করে আমরা উইল টেক অ্যাকশন এগেইনস্ট হিম, কারণ এটা তো তার বিরুদ্ধে যথাযথ আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে আর কি। আইন অনুযায়ী দায় প্রমাণিত হলে সংশ্লিষ্ট সরকারি কর্মকর্তার বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে বলেও জানান তিনি। মাহমুদ হাসান, নিউজ 24, ঢাকা। আদিন মেডিকেল কলেজ হাসপাতালে 6 নবজাতক শিশুর মৃত্যুর ঘটনায় তদন্ত প্রতিবেদন জমা দিয়েছে স্বাস্থ্য মন্ত্রণালয়। তবে প্রতিবেদনে কি তথ্য রয়েছে সে বিষয়ে এখনও কিছু জানা যায়নি। এদিকে এই ইস্যুতে স্বাস্থ্য অধিদপ্তরের রিপোর্ট পাওয়া যাবে কাল। এ বিষয়ে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী সরদার মোহাম্মদ শাখাওয়াত হোসেন বলেন, 6 শিশু হাসপাতালের অবহেলায় মারা গেছে। বিচারিক আদালতে তাদের ছাড় পাওয়ার সুযোগ নেই। তিনি বলেন, বিচারিক আদালতের বিচারক আবেগতাড়িত হয়ে রায় দেবেন না বলেই তার বিশ্বাস। বুধবার সচিবালয়ে স্বাস্থ্য মন্ত্রণালয়ের নিজ কক্ষে আয়োজিত সংবাদ সম্মেলনে পোস্টমর্টেম ছাড়া মামলায় ছাড় পাওয়ার সুযোগ প্রশ্নে এ তথ্য জানান স্বাস্থ্যমন্ত্রী। আমাদের মেডিকেল আইন অনুযায়ী আমাদের রিপোর্টের উপর নির্ভর করে যেটা চরম যেটাতে আমরা যেতে পারি আমরা সেটাতেই যাব। বাট ইট ইজ দ্য রিয়ালিটি যে 6টা বেবি সম্পূর্ণ অবহেলার কারণে মারা গিয়েছে এবং রাজুকো যে রিপোর্ট দিচ্ছে সেটাতে টোটালি আনঅথরাইজ ইন্টারনাল স্ট্রাকচার। সবকিছু বিবেচনায় আমার মনে হয় না এই মামলায় তারা কোনো বেনিফিট পাবে বা এই অপরাধে তারা কোনো ছাড় পাবে, আমার মনে হয় না। সব শ্রেণী পেশার মানুষের কল্যাণের কথা চিন্তা করেই আগামীতে বাজেট দেওয়ার উদ্যোগ নিচ্ছে সরকার। ঋণ নির্ভরতা কমিয়ে বিনিয়োগ নির্ভরতা বাড়াতে চায় সরকার। রয়েছে $1 ট্রিলিয়ন অর্থনীতি বাস্তবায়নের প্রত্যাশাও। সচিবালয়ে প্রধানমন্ত্রীর সাথে জরুরি বৈঠক শেষে এসব কথা বলেন অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী। অর্থনীতির বিভিন্ন সূচকের নিম্নমুখী অবস্থানের মধ্যেই প্রায় 20 বছর পর নতুন বাজেট ঘোষণা করতে যাচ্ছে বিএনপি সরকার, যেখানে দেশের প্রতিটি মানুষের স্বার্থ থাকবে বলে জানান অর্থমন্ত্রী। বুধবার সচিবালয়ে প্রধানমন্ত্রীর সাথে সাক্ষাৎ করে জাপানের অন্যতম বৃহৎ ট্রেডিং ও বিনিয়োগ প্রতিষ্ঠান মিৎসুই অ্যান্ড কোম্পানির প্রতিনিধি দল। পরে গণমাধ্যমের সাথে কথা বলেন অর্থমন্ত্রী। বাংলাদেশের প্রতিটি মানুষকে চিন্তায় রেখে বাজেট দেওয়া হচ্ছে। আমাদের একটি খারাপ সময়, ভঙ্গুর অর্থনীতি, তার মধ্যে আমরা চেষ্টা করেছি বাংলাদেশের প্রতিটি মানুষের কথা চিন্তা করেছি। জানান, ঋণের ফাঁদ থেকে দেশকে বের করতে চায় সরকার, এজন্য আগামীতে বিনিয়োগে বেশি নজর দেওয়া হবে। টাকা ছাপিয়ে এই ব্যাংক থেকে ঋণ নিয়ে যে অবস্থায় দেশকে ঋণাত্মক একটা অবস্থায় নিয়ে গেছে, তো সেখানেও আমরা চেষ্টা করছি আমাদের বাংলাদেশকে যে ঋণ নির্ভর ঋণ ডেটের মধ্যে একটা ট্র্যাপের মধ্যে চলে যাচ্ছিলাম, সেখান থেকে আগামী দিনে ফিরে আসার জন্য যে পাবলিক ফাইন্যান্স ম্যানেজমেন্ট দরকার আমরা সেভাবেই করার চেষ্টা করছি, যাতে করে ক্রমান্বয়ে ঋণ উপর নির্ভর কম করে বিনিয়োগের উপর বেশি নির্ভর করতে হবে আমাদেরকে। এদিকে প্রধানমন্ত্রীর সাথে বৈঠক শেষে পানি সম্পদ মন্ত্রী শহীদুদ্দিন চৌধুরী অ্যানি জানান, ডিএনডি বাঁধ এলাকায় জলাবদ্ধতা নিরসন ও বর্জ্য নিষ্কাশনের প্রকল্প গ্রহণ করেছে সরকার। পানি সম্পদ মন্ত্রণালয় কর্তৃক যে প্রজেক্টটি আমরা শেষ করেছি এটি আমরা হস্তান্তর করব সিটি কর্পোরেশনকে। জলাবদ্ধতা দূর হবে এবং যেখানে বর্জ্য আছে সেই বর্জ্য মুক্ত কীভাবে রাখা যায় সেটাও সিটি কর্পোরেশন তদারকি করবেন। পাশাপাশি আরও 30 কিলোমিটার আমাদেরকে নতুন প্রজেক্ট নিতে হবে, যে 30 কিলোমিটার আমরা ড্রেনেজ ব্যবস্থাকে উন্নত করব। এছাড়া জাতিসংঘ শান্তিরক্ষী বাহিনীর সাইপ্রাস মিশনে নবনিযুক্ত ফোর্স কমান্ডার লেফটেন্যান্ট জেনারেল মোহাম্মদ আসাদুল্লাহ মিনহাজুল আলমও প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করেন। মারুফা রহমান, নিউজ 24, ঢাকা। ওসমান হাদির হত্যাকারীদের নিয়ে পশ্চিমবঙ্গের নির্বাচনে পরাজিত প্রার্থী কি বলল তা আমলে নিবে না বাংলাদেশ। হাদির হত্যাকারীদের ফিরিয়ে আনতে ভারত সরকারের সঙ্গে সরাসরি যোগাযোগ করছে ঢাকা।
এমন কথা জানালেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ। সকালে পররাষ্ট্র মন্ত্রণালয়ে সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের জবাবে এসব কথা বলেন তিনি। বাংলাদেশ থেকে একটা বড় খুনিকে এসটিএফ অ্যারেস্ট করেছিল, যা নিয়ে বাংলাদেশে অনেক রেভলিউশন হয়েছিল। বিধানসভা নির্বাচনে পরাজয়ের প্রায় এক মাস পর পশ্চিমবঙ্গের তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তার প্রথম রাজনৈতিক কর্মসূচিতে ওসমান হাদি হত্যার বিষয়ে এক বিস্ফোরক মন্তব্য করেন, জানিয়ে ইতোমধ্যে সামাজিক যোগাযোগ মাধ্যমে শুরু হয়েছে আলোচনা। এ নিয়ে পররাষ্ট্র মন্ত্রণালয়ের প্রতিক্রিয়া জানতে চাইলে পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ জানান, হাদির হত্যাকারীদের ফিরিয়ে আনার বিষয়ে বেশ অগ্রগতি হয়েছে। এ বিষয়ে দেশটির কেন্দ্রীয় সরকারের সঙ্গে সরাসরি যোগাযোগ করছে তারা। আমরা এটা নিয়ে খুবই সিরিয়াসলি হোম মিনিস্ট্রি, স্বরাষ্ট্র মন্ত্রণালয় এবং পররাষ্ট্র মন্ত্রণালয় এটা নিয়ে কাজ করছে। হাদি হত্যার বিচার আমরা চাই। এই কালপ্রিটদেরকে ফেরত আনতে হয়। তাদেরকে কিন্তু আমরা ভারত সরকারের সাথে কূটনৈতিক সম্পর্কের মাধ্যমে আমরা ফেরত আনতে হবে এবং সেগুলো কিন্তু আমরা কাজ করছি খুবই সিরিয়াসলি। মঙ্গলবার দুপুরে বান্দরবানের নাইখংছড়িতে পরিত্যক্ত মর্টার শেল বিস্ফোরণে এক শিশু নিহতের ঘটনা খতিয়ে দেখার কথাও জানান পররাষ্ট্র প্রতিমন্ত্রী। বলেন, সীমান্তে শক্ত অবস্থানে থাকার নির্দেশ রয়েছে ঢাকার। ঘটনা অত্যন্ত দুঃখজনক। এখানে কি ঘটেছে এটা আমরা খতিয়ে দেখব। অবশ্যই মিয়ানমার সরকারের সাথে আমরা যোগাযোগ করব। প্রধানমন্ত্রী সফর নিয়ে তিনি বলেন, বেশ কয়েকটি দেশ থেকে সফরের আমন্ত্রণ এসেছে। প্রধানমন্ত্রী সিদ্ধান্ত নেবেন তিনি কোথায় কবে যাবেন। বহু দেশ থেকে দাওয়াত এসছে। এখন ইট ইজ প্রাইম মিনিস্টার্স ডিসিশন, উনি কিভাবে, কখন, কোন সময়, কোন দেশ থেকে শুরু করবেন। জাতিসংঘের সাধারণ পরিষদের 81তম অধিবেশনের সভাপতি নির্বাচিত হওয়ায় পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমানের বিজয় বাংলাদেশের বিজয় বলে মন্তব্য করেন তিনি। বলেন, ইউএনজির দায়িত্ব পালনে খলিলুর রহমান ছুটিতে থাকবেন কিনা বা পররাষ্ট্র মন্ত্রণালয়ের ভারপ্রাপ্ত কেউ আসছেন কিনা সে সিদ্ধান্ত নেবেন প্রধানমন্ত্রী এবং পররাষ্ট্রমন্ত্রী। ওনার দূরদর্শিতা। শাহনুর রহমান, নিউজ 24, ঢাকা। ওসমান হাদি হত্যার ঘটনায় খুনিদের দ্রুত দেশে ফিরিয়ে এনে বিচারের দাবি জানিয়েছে ইনকিলাব মঞ্চ। হাদির খুনিদের নিয়ে পশ্চিমবঙ্গের সাবেক মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের চাঞ্চল্যকর বক্তব্যের প্রতিক্রিয়ায় বিকেলে ঢাকা বিশ্ববিদ্যালয়ে মধুর ক্যান্টিনের সামনে সংবাদ সম্মেলনে এই দাবি জানায় সংগঠনটি। মঞ্চের নেতারা বলেন, ভারতীয় আধিপত্যবাদের বিরোধিতার কারণেই হত্যা করা হয় হাদিকে। সরকারের ভেতরে বাইরে থাকা ভারতীয় দালালরাই খুনিদের সেফ এক্সিট দিয়েছে বলে জানিয়ে দাবি করেন তারা। এই খুনের পিছনে দেশি বিদেশি চক্রান্ত জড়িত রয়েছে, যার কারণে বাংলাদেশের একার পক্ষে, বাংলাদেশের যে রাষ্ট্রীয় বাহিনীগুলো রয়েছে তার একার পক্ষে এই খুনের রহস্য উন্মোচন করা সম্ভব নয়। আজকে যেহেতু প্রতীয়মান হয়েছে এই খুনের সাথে ভারত এবং র স্পষ্টভাবে জড়িত রয়েছে, সুতরাং সরকারকে অবিলম্বে জাতিসংঘের অধীনে যেই তদন্ত, যেই চিঠি প্রেরণ করা হয়েছে সেখানের আপডেট কি সেটা আমাদেরকে জানাতে হবে এবং অতি দ্রুত সেই তদন্ত বাস্তবায়ন করতে হবে। যশোরের বেনাপোল বাজারে এনসিপির মুখ্য সমন্বয়ক নাসির উদ্দিন পাটোয়ারির গাড়িতে হামলার অভিযোগ উঠেছে। ভেরিফাইড ফেসবুক পেজে এমন দাবি করেন পাটোয়ারি। বুধবার দুপুরে এই ঘটনা ঘটে, তবে গাড়িতে অবস্থানরত নাসির উদ্দিন পাটোয়ারি নিরাপদে রয়েছেন। এর আগে বেনাপোলের সাদিপুরে সাংবাদিকদের সাথে মত বিনিময়কালে পাটোয়ারি বলেন, দেশের স্বাধীনতা সার্বভৌমত্বের প্রশ্নে দল মত নির্বিশেষে বাংলাদেশকে রক্ষা করতে হবে। এ সময় সীমান্ত হত্যা বন্ধ এবং পুশিন রুখতে রাজ্যকে সীমান্ত পাহারা দেওয়ার আহ্বানও জানান পাটোয়ারি। যদি বাংলাদেশি কোনো অবৈধ ওইখানে কেউ থেকে থাকে তাহলে তো আইন কাগজ প্রক্রিয়ার মধ্য দিয়ে তারা হবে, কিন্তু রাতের আধারে চুপিসারে এখানে হলে রেখে তারপরে তারা চলে যাচ্ছে। এবং আমরা শুনতে পাচ্ছি সীমান্তের ওই পাড়ে অনেক মানুষকে তারা সমাবেত করেছে বাংলাদেশে পুশিং করার জন্য। আমরা সরকারের উদ্দেশ্যে বলতে চাই, বাংলাদেশের মানুষ কোনোভাবেই পুশিং মেনে নেবে না। এবার জানাবো আন্তর্জাতিক সংবাদ। দিল্লির মালভিয়া নগরের একটি হোটেলে ভয়াবহ অগ্নিকাণ্ডে বাংলাদেশি সহ অন্তত 21 জনের মৃত্যু হয়েছে। এনডিটিভি জানায়, নিহতদের মধ্যে 17 জনই বাংলাদেশ, নাইজেরিয়া, লাইবেরিয়া ও মোজাম্বিকের নাগরিক। বুধবার সকালে 5তলা ভবনের বেসমেন্টের রেস্তোরাঁয় আগুনের সূত্রপাত। প্রাথমিক তদন্তে অগ্নি নিরাপত্তা ছাড়পত্র না থাকা এবং অনুমোদনের বাইরে অতিরিক্ত কক্ষ পরিচালনার তথ্য মিলেছে। এখনও চলছে উদ্ধার কাজ। এদিকে এ ঘটনায় শোক জানিয়ে নিহতদের পরিবারকে আর্থিক সহায়তার ঘোষণা দিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। শোক জানিয়েছেন দিল্লির মুখ্যমন্ত্রী রেখা গুপ্তাও।
জোরপূর্বক শ্রমরোধ করতে না পারায় অভিযোগে বাংলাদেশ সহ বিশ্বের 60টি দেশের উপর নতুন করে শুল্ক আরোপের প্রস্তাব দিয়েছে যুক্তরাষ্ট্র। মার্কিন বাণিজ্য দপ্তরের প্রস্তাব অনুযায়ী দেশগুলোর রপ্তানি পণ্যের উপর অতিরিক্ত 10 থেকে 12.5% পর্যন্ত শুল্ক বসতে পারে। তবে তৈরি পোশাক ও টেক্সটাইল পণ্যের ক্ষেত্রে কম শুল্কে প্রবেশের জন্য আলাদা একটি বিশেষ ব্যবস্থার কথা বলা হয়েছে ঘোষণায়। আন্তর্জাতিক বাণিজ্যে জোরপূর্বক শ্রম বন্ধের বিষয়ে কঠোর অবস্থান নিয়েছে মার্কিন বাণিজ্য দপ্তর USTR। তাদের দাবি, বাণিজ্যিক অংশীদারদের এমন ব্যর্থতায় অসম প্রতিযোগিতার মুখে পড়ছেন মার্কিন কর্মীরা। চলতি বছরের শুরুতে যুক্তরাষ্ট্রের প্রধান বাণিজ্য অংশীদারদের মধ্যে জোরপূর্বক শ্রম প্রয়োগের বিষয়ে ধারা 301-এর অধীনে তদন্ত শুরু হওয়ার পর স্থানীয় সময় মঙ্গলবার এই প্রস্তাবটি ঘোষণা করে মার্কিন বাণিজ্য দপ্তর। যেসব দেশের বিভিন্ন কারখানায় বা শিল্পে আন্তর্জাতিক নিয়ম অমান্য করে শ্রমিকদের দিয়ে জোর করে বা নামমাত্র মূল্যে কাজ করানো হয়, সেই উৎপাদনকারীদের বিরুদ্ধেই মূলত এই অভিযোগ। তাদের অভিযোগে বাংলাদেশ, ভারত ও চীন সহ 54টি দেশ বাধ্যতামূলক শ্রমে উৎপাদিত পণ্য নিষিদ্ধ করতে পারেনি। এছাড়া বিদ্যমান আইন প্রয়োগেও ব্যর্থ হয়েছে কানাডা সহ আরও 6টি দেশ। নতুন এই প্রস্তাবনায় দেশগুলোর উপর অতিরিক্ত 10 থেকে 12.5% পর্যন্ত শুল্ক আরোপের কথা বলা হয়, যা চূড়ান্ত করতে আগামী 6 জুলাই পর্যন্ত লিখিত মতামত গ্রহণ এবং 7 জুলাই গণশুনানি হবে। তবে এই প্রস্তাব এখনই কার্যকর হচ্ছে না। এছাড়া তৈরি পোশাক ও বস্ত্র খাতের জন্য আলাদা ব্যবস্থার প্রস্তাব করা হয়েছে, যার মাধ্যমে নির্দিষ্ট পরিমাণের পোশাক কম শুল্কেই যুক্তরাষ্ট্রের বাজারে প্রবেশের সুযোগ পেতে পারে, যা বাংলাদেশের জন্য খানিকটা স্বস্তির। নিবির আমিন, নিউজ 24। দর্শক, এই ছিল নিউজ 24 সংবাদে। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ।